লেট হয়ে গেছে, ঠিক আছে। আমি ইন্ট্রো নিলাম আবার একটু সময় করে। একটা নিয়েছিলাম সুতির কাপড়, তারপরে নিলাম গেঞ্জি, তারপর এখান থেকে 5 ফল কিনে নিয়েছিলাম। তো বাচ্চা মানুষ না খেয়ে থাকতে পারে না, আমরা উপাস ছিলাম। এই সঙ্গে মাতৃভূমা শ্রীনগরীর ধামে সর্বভক্তগণের সঙ্গে নেতাদগণ হরিনাম করছেন, নগর নাম করতে আর সকলকে নিয়ে আনন্দ করছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কালকে ব্লগে তোমাদেরকে জানিয়েছিলাম যে আমি গুরু পূর্ণিমাতে গুরুদেবের বাড়িতে যাব। তো আমি হয়ে গেছি রেডি, কারণ অনেক লেট হয়ে গেছে অলরেডি। সকাল থেকে সব কিছু সেরে ফেরে রেডি হতে অনেক টাইম লেগে গেছে। তো আমি যাচ্ছি গুরুদেবের বাড়িতে। আমি আমার মেজদি যাচ্ছি, আমার হাজব্যান্ডও যাচ্ছে না, মেজদাও যাচ্ছে না, ঠিক আছে। মেজদা যাবে না বলে আমার হাজব্যান্ডও যাবে না, জানি না কী হয়েছে ওদের। তো চলো আমার মেজদি যাই, তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু। চলো টাটা। লেট হয়ে গেছে, ঠিক আছে। আমি ইন্ট্রো নিলাম আবার একটু সময় করে। লেট হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছি। চলো তোমাদের সাথে পরে গিয়ে ওদিকে শেয়ার করবো। টাটা। এই যে বেরিয়ে পড়েছিলাম, আমি মেজদি আর বড় বাস্তি যাচ্ছিলাম। প্রথমে আমরা যাচ্ছিলাম কাপড়ের দোকানে, কারণ যেহেতু আমরা গুরুদেবকে পূজা দিব, তো সেজন্য বস্ত্র দিতে হতো। আগে থেকে আমরা বস্ত্র কিনে রাখিনি, মানে আগের দিন রাত্রে কিনে রাখতে হতো, কিন্তু কেনা হয়নি। তো সেজন্য আমরা সকালে তাড়াতাড়ি বেরিয়ে কাপড়ের দোকানে প্রথমে গিয়েছিলাম বস্ত্র কেনার জন্য। প্রথমে একটা নিয়েছিলাম সুতির কাপড়, তারপরে নিলাম গেঞ্জি। তারপরে এগুলো নেওয়ার পর আমাদেরকে নিতে হতো 5 ফল। তো কাপড়ের দোকান থেকে কাপড় কিনে নিয়ে আমরা চলে গিয়েছিলাম ফলের দোকানে। তারপর এখান থেকে 5 ফল কিনে নিয়েছিলাম। মেজদি আলাদাভাবে নিয়েছে, আমি আলাদাভাবে নিয়েছি, কারণ দুজনেই যেহেতু দীক্ষা নিয়েছিলাম, তো দুজনকে আলাদা আলাদা করে নিতে হতো। তারপর এই যে দুজনে চলে গিয়েছিলাম গুরুদেবের বাড়িতে। গুরুদেবের বাড়িতে গিয়ে অল্পক্ষণ বসেছিলাম, গুরুদেবের সাথে দেখা করলাম। কিন্তু ওখান থেকে আমাদের একটু বেরিয়ে যেতে হয়েছিল, কারণ আমাদের সাথে যে ভাস্তি গেছিলো ওর খিদে পেয়েছিল, কারণ সকালবেলা যেহেতু আমরা বেরিয়ে গেছিলাম। আর গুরুদেবের বাড়ি থেকে আস্তে আস্তে আমাদের প্রায় বিকেলই হয়ে যাবে, সেজন্য তো বাচ্চা মানুষ না খেয়ে থাকতে পারে না, আমরা উপাস ছিলাম যেহেতু পূজা দিব। সেজন্য ওকে পাশের দোকান থেকে পরোটা খাইয়ে তারপর আবার গুরুদেবের বাড়িতে গেলাম। তারপর গুরুদেবের বাড়িতে গিয়ে অল্প বসলাম। বসার পর ওখানে আবার কীর্তন হবে, তো কীর্তনের আয়োজন চলছিল। আর ওখান থেকে আমাদের আস্তে আস্তে প্রায় বিকেলই হয়ে যাবে, কারণ পুজো হতে হতেও লেট হয়ে যাবে। তো এই যে এখানে কীর্তনের আয়োজন চলছিল, তোমাদের সাথে কিছুটা কীর্তনের ভিডিও আমি শেয়ার করেছি, চলো তোমরা সেগুলো দেখে নিও।
এই যে এখন গুরুদেব পাঠ পড়াচ্ছিলেন। আমার তো পাঠ শুনতে খুবই ভালো লাগে, কারণ গান করে করে পাঠ শুনতে খুবই ভালো লাগে। আনন্দধারা সবাকার আছি, দেখি আনন্দ মহাপ্রভু বিশ্বম্ভর, নিত্যানন্দ প্রতি কিছু বলিয়া উত্তর। এই সঙ্গে মহাপ্রভু আমার শ্রীনবদ্বীপ ধামে সর্বভক্তগণের সঙ্গে নিত্যানন্দ আমার হরিনাম করছেন, নগরে নাম করতে আর সকলকে নিয়ে আনন্দ করছেন, আর মুখাকে হাত কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছেন। নিত্যানন্দ প্রতি কিছু বলিয়া উত্তর, শুনো শুনো নিত্যানন্দ কৃপাকে গোসাই, বেশ পূজা তোমার হইবে গো না খায়। বলছে হঠাৎ মাপু ভাবে বিভোর হয়ে বলছেন যে নিত্যানন্দ, হে নিত্যানন্দ গোসাই, তোমার বেশ পূজা কোথায় করবে? বেশ মানে গুরুদেব, তোমার গুরু পূজা কোথায় হবে? কাজে হবে পূর্ণবাসী দেশের পূজন, আপনি বুঝিয়া বলো যাদের এমন। বলছেন নিতাই ভাই, নিতাই হাসি বলে নিত্যানন্দ শিবে বিশম্বর, বেশ পূজা এই মোর বামনের ঘর। হাতে ধরি মহাপ্রভুর কাছে। এখন এই যে এখানে গুরুদেবের পূজা হবে। যেহেতু আমরা শিষ্য অনেকজন ছিলাম, সেজন্য একজন একজন করে গুরুদেবকে পুজো দিতে গেলে অনেক সময় লেগে যাবে, আর টাইম মানে অনেকই হয়ে যাবে। তো সেজন্য একজনই পুজো করছিল, আমরাই তার আঁচল ধরেছিলাম সবাই মিলে শিষ্যরা। আর এই যে এখানে গুরুদেবকে পুজো করা হচ্ছে। এই পুজো দেওয়ার সময় বস্ত্র দিতে হয় বা দক্ষিণা দিতে হয়, তুমি যেটা তোমার সামর্থ্য অনুযায়ী তুমি দিতে পারো। তো এখানে দেখো পুজো হচ্ছে। গুরুদেবের পুজো শেষ হওয়ার পর এই যে এখানে ভোগের প্রসাদ খাচ্ছিলাম, উপাস ভেঙে দিয়েছিলাম ও চরণামৃত খেয়ে গুরুদেবে। তারপর এই যে চলে গিয়েছিলাম একটু ছাদে, কারণ এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আর অনেক গরম ছিল, তাই অল্প সবাই মিলে ছাদে চলে গিয়েছিলাম। করলাম তো, করছি এখন তুই আমাকে করে দে। কীর্তন হচ্ছে আর আমরা একটু ছাদে এসেছি, কারণ অনেক গরম। তো কীর্তন হয়ে গেছে, এখন ভোগ আরতি হচ্ছে, সবকিছু হয়ে গেছে। আর উপাসও ভেঙে দিলাম, উপাস ছিলাম, চরণামৃত খেলাম। তো উপাস বলে উপাস ভেঙে দিয়েছি, এখন সবকিছু হয়ে গেছে। এখন যাই না বাড়িতে কখন যাব, যখন বাড়িতে যাবো তোমার সাথে সবটাই কিছু কিছু শেয়ার করবো। ওদিকে কীর্তন হচ্ছে, আরও ভোগ আরতি হচ্ছে। তো একটু ছাদে এসেছি হাওয়া খেতে, কারণ গরম লাগছে অনেক। আমার এই চন্দনের ফোটা নিতে খুবই ভালো লাগে, কিন্তু এই যে এখান থেকে এরকম একটা যে থাকে ওটা আরও ভালো লাগে, কিন্তু ওটা লাগাতে পারলাম না। কি সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে, খুবই ভালো লাগছে। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে। এখন আবার যাচ্ছি ভোগ আরতির ওদিকে। হয়ে গেছে অনেক ছাদে থাকলাম, এখন যাচ্ছি চলে। আর
আর এখানে দেখো কি সুন্দর করে ভোগ আরতি হচ্ছে, আর এই নন্দগোপালগুলোকে কি সুন্দর টানাই লাগছে। আমার তো দেখে খুব সুন্দর লাগছিল আর আমার মনকে খুব শান্ত করে দিচ্ছিল দেখে। তোমরাও দেখো আর তোমাদের মনও শান্তি হয়ে যাবে, কারণ ভগবানের থেকে ওপর আর কোনো কিছুই নেই যেটা তোমার মনকে শান্তি করতে পারে। পৃথিবীর কোনো কিছুই ভগবানের মতো না যে তোমার মনকে শান্তি করতে পারবে। ভগবানই হচ্ছে মনের শান্তি। তো দেখো তোমরা আরো ভোগ আরতিটা আর মনকে শান্তি করো। বলে আরতি করে গো, বলে তার কৃপা পাবে বলে আরতি করে গো। হরি গুরুদেবের বদনেরি আরতি করে হরি রাধা রানীর বদনেরি আরতি করে গো, আরতি করে গো হরি ঠাকুর আমার আরতি করে গো, আরতি করে গো। তাম্বুল সে এই যে ভোগ আরতি শেষ হওয়ার পর আমরা সবাই বসে গিয়েছিলাম খেতে, অন্ন খেতে। এখানে সবাই বসেছিলাম, এখানে যত মানুষ দেখতে পাচ্ছ সব হচ্ছে গুরুদেবের শিষ্য। এই যে গুরুদেব আসছে, উনি নিজে হাতে সবাইকে পরিবেশন করেছেন, অন্ন পরিবেশন করেছেন। এই যে গুরুদেব আমাদের। তো এখানে যত মানুষ আছে সবাই ওনার শিষ্য, আর উনি সবার সাথে তুই তুই করে কথা বলেন, কারণ গুরুদেব শিষ্য যতই বয়সে বড় হোক না কেন, বয়স্ক মহিলা হোক বা বয়স্ক পুরুষ হোক না কেন, গুরুদেব সবসময় গুরুদেবই হয়। ওনাকে তুই করেই বলতে হবে, কারণ শিষ্য গুরুদেবের কাছে সবসময় বাচ্চারই মতো। বাড়িতে চলে যাচ্ছি। হয়েছে আমার উল্টা বসাইলা ঘরে যা ঘুমাইস। গাইজ ওখান থেকে আস্তে আস্তে আমাদের 5টা বেজে গেছিলো। তারপর অল্প রেস্ট করে তারপর সন্ধ্যা দিয়ে আমার হাজব্যান্ড হলো ওকে খেতে দিলাম, কারণ আমি তো ছিলাম না সারাদিন। দুবেলা ভাত না খেয়ে চলে গেছিলো। মানে আমি ভাত না বেড়ে দিলে ও খায় না, মনেই থাকে না ওর ভাত খাওয়ার কথা, এমন একটা ছেলে। তো না খেয়ে চলে গেছিলো। তারপর সন্ধ্যাবেলার দিকে আমি কল করেছি যে কখন আসবে খেতে, আমি জানি ও খায়নি। তারপর আসলো, ওকে খেতে দিলাম, দেন সন্ধ্যা দিয়ে এখন যে তোমাদের সাথে কথা বলছি। অনেক টায়ার্ড লাগছিলো, কারণ ওখানে গিয়ে কিছু ওরকম করিনি ঠিকই, কিন্তু তাও রোদের মধ্যে না গরম লাগলো, গরমের মধ্যে টায়ার্ড হয়ে গেছিলাম। তো যাই হোক, এইভাবেই কাটলো আমার গুরু পূর্ণিমা। হাই রে কি বলে, মানে এভাবে কাটলো আমাদের গুরু পূর্ণিমা উৎসব গুরুদেবের বাড়িতে। খুবই ভালো লেগেছে গিয়ে, আর সকাল থেকে উপাসী ছিলাম। তো ওখানে তোমরা দেখেইছো, তোমাদেরকে শেয়ার করিয়েছি, কীর্তন হলো, তারপর পাঠ পড়ালো গুরুদেব, তারপর গোসাই আর কি। তারপর হচ্ছে ওনাকে পূজা করা হলো, আমি পূজা করলাম। তারপরে ওনাকে আর কি বস্ত্র দেওয়া হয়েছে, মানে আমি দিয়েছি 5 ফল, গেঞ্জি, মানে আর হচ্ছে মায়ের জন্য আর কি, মানে গোসাইয়ের বউয়ের জন্য শাড়ি। বউ বলতে হবে না, মাই বলছি। তো বাবা আর মা, কারণ যখন আমরা দীক্ষা নিই তখন গোসাই বাবা হয়ে যায়, ওনার বউ মা হয়ে যায়। তো বাবার মাকে ওই বস্ত্র দান করতে হয়। তো ওই সুতির শাড়ি দিয়েছি মাকে, আর বাবাকে দিয়েছি হচ্ছে গেঞ্জি। তো ওটা দিয়ে পুজো করলাম। তারপর হচ্ছে তোমাদেরকে দেখিয়েছি ওই নন্দগোপালগুলোকে, কি সুন্দর লাগছিল দেখে, দেখেই মন শান্তি লেগে যায়। আর সব মানে কিছু টিপসের মাধ্যমে তোমাদেরকে পুজোটা পুরো দেখানোর চেষ্টা করেছি। তো চলো, তোমাদের সাথে পরে কথা বলছি, একটু পরে আবার রান্না বাড়া শুরু হবে। আজকে রাত্রে চিকেন হবে। তো চলো পরে কথা বলছি। ভালোবাসি বলো।
এখন এই যে একটু কাঁঠাল খাচ্ছিলাম, কারণ মেজদা কাঁঠাল এনেছিল, তো সেটাই খাচ্ছিলাম। আর এখানে আজকে চিকেন বানানো হবে। এই যে আমার বার্থডে চিকেনটা ফ্রিজে রাখা হয়েছিল, তো সেটাই আজকে রাত্রে হবে। এখানে মশলা সব কেটে দিয়েছিল মেজদি ওরা, তো এখানে আমি শুধু চিকেনটা বানাচ্ছিলাম। আর এই চিকেনটা ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, অল্পই ছিল, বাকি তো সব পকোড়া বানানো হয়েছিল আগের দিন, তারপরে কারি বানানো হয়েছিল। তো আমারও চিকেন বানানো কমপ্লিটই প্রায়। কানেরটা এসে খুলতে ভুলেই গেছিলাম। ওদিকে মাংস ঝোল জাল হচ্ছে, ঝোল জাল হচ্ছে, মানে কি বলি, জল দিয়েছি ওটাই জাল হচ্ছে। দেখবে আমার কানের অবস্থা বার করার পরে, এই দেখো ব্লাড রেড হয়ে আছে একটু একটু, ঠিক আছে? আমি যখনই কানের করি তখনই আমার ব্লাড করে, জানি না কেন। এই জন্য আমি খালি গানে থাকি সব সময়। আমাকে ব্লগে তো দেখোই তোমরা খালি গানে, এই জন্য আমি গানের বই না, কারণ ব্লাড বেরোয়। একটু খোঁচা লাগলেই হলো ব্লাড বেরোবে। আর সব থেকে বেশি আমার এই কান দিয়ে ব্লাড বেরোয়, জানি না কেন। প্রবলেম আমার জীবনে। একটা প্রবলেম শেষ হয়তো আরেকটা প্রবলেম এসে পড়ে, আরেকটা প্রবলেম শেষ হয়তো আরেকটা প্রবলেম এসে পড়ে। মানে প্রবলেম ছাড়া আমার জীবনই চলে না, প্রবলেমই আর প্রবলেম। আমার পুরো লাইফটাই প্রবলেমে ভর্তি। বড়দা না, সরি, মেজদা কাঁঠাল এনেছিল কালকে, তো সেটাই মেজদি কাঁঠালটাকে এরকম করে ছিঁড়লো, কাঁঠালটা ছুললো পেস্ট করে, ঠিক আছে? অনেক কথা এখনও শিখতে হবে, ভালো করে বলতে পারি না গাইস, সরি। তো যাই হোক, ওটা কাঁঠালটাকে ছুলে বের করেছিল, আমি অল্প ছুলে বের করেছিল, অল্প আমি খেয়েছি আর অল্প আমার হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছি। ও এসে খাবে, কারণ এখনও কাজের থেকে আসেনি। তো চলো পরে কথা হচ্ছে। এই তরকারি তাড়াতাড়ি জাল হোক প্লিজ, তাড়াতাড়ি জাল হোক, অনেকটা টাইম হয়ে গেছে। রান্নাবাড়া শেষ করে এই যে এলাম, স্নান ভান করে। এখন বাজে 11টা, অল্প পরেই খাওয়া দাওয়া করবো। অল্প পরে বলতে ওই 12টা, ঠিক আছে? অল্প পরে মানেই 12টা। তো যাই হোক, এই দুদিন ধরে তো ঘুম ঠিক করে হচ্ছে না আমার, 2-3 দিন ধরে। তো আজকে একদম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো খাওয়া দাওয়া করে, তাড়াতাড়ি বলতে 1-1:30 আর কি। তো আমার মোবাইলটা একটু দেখতে হবে, কারণ 2-3 দিন ধরে আমি মোবাইলও দেখি না ভালো করে, রিলস কিছু দেখি না, একটু মানে এত অ্যাডিক্টেড না, একটু না দেখলে ভালো লাগে না। তো অল্প দেখবো, দেন ঘুমিয়ে পড়বো। তো কে এলো রে? হ্যাঁ, কি বললা? এই তুমি আমাকে রুটি দিয়ে এসে নিজেই তো খাচ্ছ। আমাকে বললো কাকি আর রুটি বলে নিজেই খাচ্ছে। আমি রুটি মাংস দিয়ে খাবো, তুমি কেন খাচ্ছ? তুমি খাবা রুটি? খাবা না? তুমি খাও না, আমি জানি। ওই যে মাম্মাটাকে বলো টাটা দিয়ে দাও, সবাইকে টাটা দিয়ে দাও। টাটা টাটা টাটা, মাম্মাটাকে দাও। তো ওই যে বড়দা রুটি এনেছে, হয়তো ওই জন্য দিয়ে গেল। কারণ অল্প আগেই, মানে এই 1-1.5 ঘন্টা আগে আমি মেজিকে বলছিলাম মেজি রুটি বানাও না, কারণ আমি রুটি বানাতে পারি না গাইস। মানে আমি আটা মাখতেও পারি না, বেলতেও পারি না, ছেঁকতেও পারি না, রুটি পারি না আমি। তো ওই জন্য মেজিকে বললাম যে কালকেও তো রুটি মাংস খেয়েছি, খুব টেস্ট লেগেছে, আজকেও মাংস হচ্ছে, রুটি বানাও। তো বললো রোজ দিন খেলে টেস্ট লাগবে না, বললো আজকে বানাবে না, অন্যদিন বানাবে আর কি। মানে রোজ দিন খেলে মানে টেস্টটা আর কি লাগে না। তো ওইটাই বললো, বললাম ঠিক আছে। তো বড়দা ওই যে রুটি নিয়ে এসছে, আমাকে দিয়ে গেল, এখন আমি ওইটাই খাবো, ভাত খাবো না, রুটি মাংসই খাবো। মানে আমার রুটি আর মাংস খুবই ভালো লাগে ভাতের থেকে। মানে দুপুরবেলা ভাত ঠিক আছে, বা রাত্রেবেলা আমার রুটি খেতে ইচ্ছা করে, তো বানাতে পারি না। আর বাড়িতে এতগুলো মানে মানুষ, হট করে রুটি বানানো যায়ও না, রাত্রিবেলা সবাই রুটি খায়ও না, তো সেই জন্য বানানো হয় না। হঠাৎ ওই হুজুগে বানানো হয়, খাই আমরা সবাই, ওই আর কি। তো আগের বছর বার্থডেতে আমার রুটি বলে মাংস আর পুরি করা হয়েছিল। মাংস আর পুরি করা হয়েছিল। সেটা আমি আমার আগের ব্লগ চ্যানেলে আপলোড করেছিলাম, কিন্তু ওই চ্যানেলটা এখন আর নেই আমার। কারণ তোমরা হয়তো যারা দেখেছো যে কেন নেই ব্লগটা, মানে আমি একটা ব্লগে বলেছিলাম রিজনটা যে কেন নেই, তাও আবার বলে দিচ্ছি, ওই ব্লগ চ্যানেলটা আমার নেই। খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে, কারণ আমি একটা জিমেল আইডি ভুলে গেছিলাম, পাসওয়ার্ড ভুলে গেছিলাম, সেজন্য নেই আর কি। যখন মোবাইল চেঞ্জ করার পরে, মোবাইলে যখন সব কিছু আমার সফটওয়্যার মারা হয়েছিল, তখন আমি জিমেলে পাসওয়ার্ড ভুলে গেছিলাম, সেজন্য ওই ব্লগ চ্যানেলটা আমি আর খুলতে পারিনি। তো ওটা এখনও আছে, কিন্তু ভিডিওগুলোও আছে, কিন্তু আমি আর ওটাতে ব্লগও আপলোড করতে পারবো না, ইউজও করতে পারবো না। তো
ব্লগের সাথে, কারণ ওটা আমার ফার্স্ট ব্লগ চ্যানেল ছিল, ব্লগস অফ নেহা। এটা তো নতুন খুলেছি, এই 1 বছর হলো। মেন্টাল নেহা ওটা 2 বছর আগে, 2-2.5 বছর আগে খুলেছিলাম। তো চলো, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ব্লগটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থেকো তোমরা, এভাবেই আমাকে সাপোর্ট করেছিও। আমার ব্লগে কন্টিনিউয়াসলি মানে 30টার উপরে আমার ভিউজ হয় আর কি লং ব্লগে। জানি না কারা দেখে, কিন্তু তাদেরকে আমি বলছি এভাবেই সাপোর্ট করে যেও, কারণ তোমরা লয়াল ভিউয়ার্স আমার, কারণ সব মানে পুরো লং ব্লগে তোমরা 30 জন আমার ব্লগ দেখোই। তো চলো, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ 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 তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা সবাইকে, গুড নাইট।